নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি। তার মানে আপনারা বসে থাকেন, সরাসরি ডাক্তারবাবুদের সঙ্গে আপনারা কথা বলতে পারছেন শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়, কিভাবে একটা রোগমুক্ত জীবন পাওয়া যায়, সবকিছু কিন্তু আপনারা আলোচনার মাধ্যমে একটা প্রপার অ্যাডভাইসের মাধ্যমে অনেকটাই আপনারা জানতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন এবং অ্যালার্ট হচ্ছেন। সবচেয়ে বড় কথা, আমরা আগে থেকে একটা প্রিকশন নিতে পারি, আগে থেকে কিভাবে রোগটিকে প্রিভেন্ট করতে পারি সেই নিয়েই কিন্তু আমাদের আলোচনা চলে। আর মানে আপনারা তো জানেন যে এই যে প্রপার ডায়াগনোসিস বা প্রপার ট্রিটমেন্টটা একমাত্রই কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে পাচ্ছেন এবং গ্রুপ অফ ডক্টরসরা আপ্রাণ চেষ্টা করছেন, বিভিন্নভাবে অক্লান্ত পরিশ্রম, তাদের শিক্ষা মেধা দিয়ে তারা কিন্তু আন্তরিকতার মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষকে কিন্তু একটা সুস্থতার জায়গায় তৈরি করে দিচ্ছেন এবং মানুষ ভালো আছেন। সবচেয়ে বড় কথা, এইভাবেই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কি বলবো, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে একেবারে সেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে একটা সুস্থ সবল সতেজ জীবনকে উপহার দিচ্ছেন। তখন আয়ুর্বেদ চিকিৎসা আপনারা জানেন বহু প্রাচীন চিকিৎসা, যেই চিকিৎসার মাধ্যমে একেবারে ভেষজ গুণ সমৃদ্ধ যে চিকিৎসা, একেবারে প্রাকৃতিক উপায়, যেটা একেবারে ন্যাচারাল ওয়েতে আপনি কিন্তু একটা সুস্থ জীবন পাচ্ছেন, যেখানে কোনো অপারেশনের ব্যাপার নেই, কাটা ছাড়ার ব্যাপার নেই, যেখানে কোনো রাসায়নিক কেমিক্যালস জাতীয় যেটা থাকে সেই সবের ব্যাপার নেই, যেখানে একেবারে মানে সাইড এফেক্টও নেই, পার্শ্ব প্রতিক্রিয়াও নেই, যেগুলো নিয়ে আমরা একটু চিন্তিত হই যে এই ওষুধটা খেলাম, যদি এর ফলে কিছু আমার একটা হতেই পারে, আমাদের শরীরে আরেকটা রোগ তৈরি করবে না তো। এই যে নানান নানান জিজ্ঞাসাগুলো কিন্তু থাকে আমরা অন্যান্য ওষুধপত্রের ক্ষেত্রে, কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাকে ন্যাচারাল ওয়েতে একটা সুন্দর জীবনকে উপহার দিচ্ছেন। আজকেও কিন্তু আমরা বিশেষ একটি আলোচনা রেখেছি। তখন প্রতিদিনে আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে, আপনারা মন দিয়ে সেটা শোনেন এবং কিভাবে সেটা সুস্থতার জায়গা তৈরি হয়, ডাক্তারবাবুরা সঠিক একটা পরামর্শ দেন, ভীষণভাবে একটা আপনাদের অ্যানালিসিস করে দেন যে এই রোগটি যদি আপনার শরীরে কোনোভাবে সিমটম দেখতে পান বা কোনোভাবে যদি আপনার শরীরে ঘায়েল করে বা কোনোভাবে ফিল করতে পারেন, তাহলে তৎক্ষণাৎ আমার মনে হয় একটা সঠিক প্রতিষ্ঠানে গিয়ে আপনারা ডক্টরদের পরামর্শ মতন একটা জায়গা তৈরি করবেন, ভালো একটা সুস্থতার জায়গা কিভাবে তৈরি করা যায়। অবশ্যই আজকেও কিন্তু আমাদের সেইভাবে আলোচনা চলবে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আজকে যখন তাকে সঙ্গে পেয়েছি, আমরা একটি আলোচনা রাখছি, যদিও এই আলোচনা কিন্তু আগেও হয়েছে, তবু এই আলোচনার মনে শেষ নেই। ব্যথা, যেই ব্যথা নিয়ে আমাদের একটা মানে কি শরীরে সকালবেলা উঠে একটা ঘুমের পরে একটা হালকা ইমেজ, যেমন ঠান্ডা প্রভাবে একটু হালকা ব্যথা সৃষ্টি হয়, তৈরি হয় তো শরীরের মধ্যে, বা যে কোনো ব্যথা আমাদের অনেক সময় ঘায়েল করে এবং এর ফলে কি হয় যে আমরা কোনো কাজে আমরা ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারি না, বিশেষ করে কর্মক্ষেত্রে বা বাড়িতে পরিবারে একটা যেন ইরিটেশন তৈরি হয়। এই জায়গা থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন, কিভাবে একটা সঠিক চিকিৎসা পাবেন, সঠিক অ্যাডভাইস পাবেন, আজকে যখন ডক্টর ভাদুরী রয়েছেন আমরা তার কাছে এই জিজ্ঞাসা রাখছি। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি যেটা বললাম, আজকে প্রথম কিন্তু আমাদের যে আলোচনাটি আজকে আমরা রেখেছি ব্যথা। কারণ ব্যথা মানে বোঝা যায়, যার ব্যথা হয় সে বোঝে এ ব্যথা কি যে ব্যথা, সেটা আর বলার মানে নতুন করে বলার নেই। ব্যথা নিয়ে আমাদের বহুবার আলোচনা হয়েছে, কিন্তু ব্যথার বিভিন্ন সিমটম থাকে, বিভিন্ন কি কি কারণে ব্যথা আমাদের শরীরে তৈরি হতে পারে, আমরা সে বিষয়ে আজকে জেনে নেব। প্রথমে আমি বলতে চাই একটু যে আয়ুর্বেদ মতে ব্যথাটা কি, বা ধরুন হাড়ের ব্যথা কি। ঠিক আছে, আমি সেইটাই আজকে আলোচনা একটু করে নিই। প্রথমে যে আয়ুর্বেদে তিনটে রয়েছে, কি বাত পিত্ত কফ, ত্রিদোষ বলা হয়। এবার বাত পিত্ত কফ শরীরের মধ্যে কিন্তু একটা ব্যালেন্সে থাকে। যখন একটা মানুষ সুস্থ থাকে তার মধ্যে বাত বা পিত্ত বা কফ তিনটে একটা ব্যালেন্সে থাকবে এবং প্রত্যেকটা মানুষের একটা প্রকৃতি থাকে। প্রকৃতিতে কি হবে, এই তিনটের কম্বিনেশনের কোনো একটা বেশি থাকবে, কোনো একটা কম থাকবে, এইভাবে থাকবে। এবার কোনো কারণে যে মানুষের যেই মানে দোষটা হঠাৎ করে বেড়ে যাবে,
তার থেকে যা যা রোগ হবে তো সেই মানুষের সেই রোগগুলো দেখা দেবে। তো এই ব্যথার ক্ষেত্রে কি হয়, এই ত্রিদোষ যে বাত পিত্ত কফের মধ্যে যে আমাদের বাত প্রকৃতিটা বাত দোষটা কিন্তু সেটা বেড়ে যায় হঠাৎ করে। এবার বাত দোষটা কি? বাত দোষটা যদি আপনি একবার মানে খুব সহজভাবে বুঝতে চান, এটা হচ্ছে বাত মানে হচ্ছে বায়ু, ঠিক আছে? বায়ু যখন আমাদের শরীরের মধ্যে বেড়ে যায় তখন কিন্তু ব্যথার সৃষ্টি করে। এবং বায়ুটা কিভাবে ঘুরতে মানে আমাদের এফেক্ট ফেলে আমাদের শরীরে, যেখানে যেখানে গিয়ে বায়ুটা আটকে যায় সেখানে সেখানে ব্যথার সৃষ্টি হয়। এবং দেখা যায় যে বায়ুটা শুধুমাত্র আমাদের জয়েন্টে না, বিভিন্ন জায়গায় কিন্তু গিয়ে সেটা বাড়তে থাকে। তার কিছু কারণ থাকে, খাদ্যাভ্যাস থাকে, সেগুলোর কারণে বা আমাদের লাইফস্টাইল থাকে, সেগুলোর জন্যই কিন্তু আমাদের বাত দোষটা বেড়ে যায়। এবং সেটাকে যদি যতক্ষণ না আপনি কন্ট্রোল করবেন আপনি কিন্তু পার্মানেন্ট সলিউশন পাবেন না। আর সেইখানেই আমাদের আয়ুর্বেদ কিন্তু কাজ করবে। একদম। আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি রাহুল দাস কথা বলছি মেচিদা থেকে। মেচিদা থেকে বলুন, কি সমস্যা রাহুল? অ্যাসিডিটির সমস্যা হচ্ছে আপনি। আচ্ছা, আপনার অ্যাসিডিটি কতদিন অ্যাসিড হয়ে যাচ্ছে। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে সমস্যাটা? এটা হচ্ছে 2-3 মাস ধরে আমি লক্ষ্য করছি। অতিরিক্ত মাত্রায় হচ্ছে, তাই তো? অতিরিক্ত মাত্রায়। আচ্ছা, আপনার খাবারের মধ্যে কি বাইরের খাবারটা বেশি খাওয়া হয় না ঘরের খাবারটা? সবসময় পেট ভার থাকছে, কোনো কিছু খেতেও পারছি না, আর যেটুকু খাচ্ছি সেটাই অ্যাসিড হয়ে যাচ্ছে। হজম হচ্ছে ঠিক মতো? না বললাম তো ওই অ্যাসিড হয়ে যাচ্ছে। না না, অ্যাসিড হচ্ছে মানে হজম মানে পেট কি ভার হয়ে যাচ্ছে? পেট তো খিদে পাচ্ছে না ভার 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 ধরুন আমি যদি সকালে খাই বিকেলে অব্দি আর খিদে পাচ্ছে। আর পায়খানা কেমন হচ্ছে? পায়খানা মোটামুটি ক্লিয়ার, মোটামুটি খুব একটা ক্লিয়ার নয়। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আপনি শুনুন। এই যে আপনার যে ভার ভার লাগা, খিদে না পাওয়া, তার একটা বড় কারণ হচ্ছে পেট ফুলে যাচ্ছে। পেট ফুলে যাচ্ছে। তার মানে আপনার ওখানে গ্যাস। এখানেও কিন্তু ওই যে বায়ুর কথাটা বললাম না, এই বায়ু কিন্তু সৃষ্টি হচ্ছে আপনার পেটের ভেতরে। এবং যখনই পেটে গ্যাস হয়ে থাকবে, বেশি ফুলে থাকবে পেট, দেখবেন মানে আইঢাই লাগছে, খেতে ইচ্ছা করছে না, খেলেও মানে মনে হচ্ছে যে আরো কষ্ট হচ্ছে। এই ব্যাপারগুলো প্রথম যেটা আমাদের দেখতে হবে যে আপনার পায়খানা পরিষ্কার হচ্ছে কিনা। পায়খানা পরিষ্কার মানে কিন্তু এটা না যে আপনি ডেইলি যাচ্ছেন, ডেইলি গেলেন মানে যে আপনার পায়খানাটা পরিষ্কার হলো তা নয়। একটা মানুষ যেমনি খাদ্য খাবার একটা পরিমাণ মতো খায়, তেমনি তার মল মানে এই যে পায়খানাটা সেটাও কিন্তু একটা পরিমাণ মতো হতে হবে। প্রথম কথা, কতটা সেটা ওইভাবে মেপে বোঝানো যাবে না, কিন্তু যখন আপনি পায়খানাটা পাস করবেন, আপনার যখন স্টুলটা পাস হবে, বেরিয়ে যাবে শরীর থেকে, আপনার ভেতরে হালকা ফিল হবে। এটা হচ্ছে প্রথম। তার মানে বুঝবেন আপনার মলটা ঠিক ত্যাগ হয়েছে। দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখতে হবে যে আপনার পটিটা কেমন হলো। আপনি যে পটিটা করলেন সেটা কেমন হলো, সেটা কি খুব শক্ত না খুব পাতলা? যদি এরকম দুরকমের মধ্যে যে কোনো একটা হয় তাহলে বুঝবেন আপনার ঠিক মতো কিন্তু পটিটা হয়নি। পটি হবে একটা, তার গঠন থাকবে যেরকম আমরা দেখি নর্মালি, ঠিক আছে, এবং সেটা সফট হবে, তার একটা কালার হবে ইয়েলোইশ। এগুলো মাথায় রাখতে হবে, দেখতে হবে যে পটিটা ওরকম হচ্ছে কিনা। তাহলে বুঝবেন যে আপনার পায়খানাটা পরিষ্কার হলো। এই পরিষ্কার পায়খানা যেটা আমরা বলি, সেটা যখন না হবে, ভেতরে কি হয়, এই যে মলটা থাকে সেটা পচতে থাকে, পচতে পচতে সেখান থেকে কিন্তু গ্যাসের সৃষ্টি হয়। এবং অতিরিক্ত মাত্রায় যদি সেটা হতে থাকে দিনের পর দিন, দেখা যাবে হয় আপনার লুজ মোশন হয়ে যাবে, পাতলা পায়খানা হবে, অথবা দেখা যাবে যে আপনার আমের সৃষ্টি হয়েছে। এবং এই আমই হচ্ছে বিভিন্ন রোগের কারণ, আয়ুর্বেদ মতে এটাই বলছে। তাহলে আপনার কি করণীয়? প্রথমে আপনার পায়খানাটাকে ঠিক রাখতে হবে, এবং দ্বিতীয়ত আপনার যেটা খাদ্য খাবারের ধরনটা ঠিক রাখতে হবে। অনেকের হ্যাবিট আছে বাড়ির খাওয়া খায়, কিন্তু সেই সব বাড়িতে খুব রিচ রান্না হয়, এটা একটা প্রবলেম। সেটাকে ঠিক করতে হবে যে তেলের পরিমাণ কমাতে হবে, অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া যাবে না। দ্বিতীয়টা, অনেক সময় কি হয় যে লোকের খাবারের কোনো টাইম নেই। আয়ুর্বেদ মতে বলে যে যখন আমার মাথার উপরে সূর্য থাকবে সেই টাইমটা হচ্ছে আমাদের পাচন ক্রিয়াটা সবচেয়ে ভালো হয়। মানে আমাদের যে ডাইজেস্টিভ ফায়ার বলা হয়, ঠিক আছে, অগ্নি যেটা, সেই অগ্নিটা কিন্তু সবচেয়ে বেশি স্ট্রং থাকে, সবচেয়ে পাওয়ারফুল থাকে।
সেই টাইমে কিন্তু আমাদের খাদ্য খাবারটা খাওয়া উচিত, এবং তখন আপনি যাই খাবেন দেখবেন হজম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ওটা আমাদের মেনটেন করতে হয়, এটা আমরা সবসময় করি না। তৃতীয়ত আবার এমন আছে যে আমাদের যে আমি বললাম যে একটা মানে ডাইজেস্টিভ ফায়ার, মানে অগ্নি যে কাজ করছে, সেখানে কিন্তু মডার্ন সায়েন্সে কি বলছে, সেখানে কিন্তু অ্যাসিড থাকে। সেই অ্যাসিডটা কিন্তু আমাদের হজম হতে সাহায্য করে। তাহলে হজম হতে অ্যাসিডটা সাহায্য করে। এবার আমি যদি খাদ্য খাবার এমন খাই যে আরো অ্যাসিড বাড়িয়ে দিচ্ছে, তাহলে আমার পেটের গন্ডগোল হতে পারে। অথবা আমি এমন খাদ্য খাবার খেতে খেতে জল খাওয়া শুরু করলাম, তাহলে হজমের জন্য যে অ্যাসিডটা দরকার সেটা কমে যাচ্ছে। পারফেক্ট জিনিসটা যখনই থাকবে না, কোনো কারণে যখন এই অ্যাসিডের মাত্রাটা কম বেশি হবে, তখনও কিন্তু আমার শরীরের মধ্যে সমস্যা দেখা দেবে। তৃতীয়ত, এইসবের জন্য, এই যে হজমটা ঠিক রাখার জন্য আমাদের কিছু মানে লিভার এনজাইমস পাঠায়, কিছু আমাদের জুস পাঠায়, সেই জুসগুলো কিন্তু আমাদের হজমে সাহায্য করে। এবার আমার দেখতে হবে আমার লিভারটা ঠিক আছে কিনা। যদি দেখা যায় যে আমার লিভার ফাংশন ঠিক নেই, তাহলে কিন্তু দেখা যাবে যে আমার হজমের সমস্যা সারা জীবনেও কোনোদিন ঠিক হচ্ছে না। লিভারের কি হতে পারে? অনেক সময় দেখা যায় যে লিভারের মধ্যে জন্ডিস আসছে, ঠিক আছে, মানে বিলিরুবিন ব্লাডের মধ্যে বেড়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে লিভারটা ফ্যাটি হয়ে গেছে, তখন যেটা সবচেয়ে কমন দেখা যায় যে ফ্যাটি লিভার, ঠিক আছে। যারা বিশেষ করে মোটা চেহারার, তাদের 10 জনের মধ্যে দেখবেন হয়তো 6 জন 7 জনেরই কিন্তু ফ্যাটি লিভার আছে। যারা মদ খায়, তাদের 10 জনের মধ্যে 9 জনেরই দেখবেন, যারা দীর্ঘদিন মদ খেয়ে যাচ্ছে, নেশা করছে, তাদের কিন্তু ফ্যাটি লিভার আছে। তো এই ফ্যাটি লিভার একটা বড় কারণ আমাদের পেটের হজম না হওয়ার জন্য বা বিভিন্ন রোগকে ডেকে আনার জন্য। তাহলে এটাও আমাদের ঠিক রাখতে হবে। আপনার যদি দেখছেন আমি যা যা বললাম এগুলো ঠিক মতো করে তাও ঠিক হচ্ছে না, তাহলে বুঝবেন আপনার লিভারে কিছু সমস্যা হচ্ছে। তার জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে কল করবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এসে আমাদের এখানে ডাক্তারবাবুদেরকে দেখাবেন। এর ভালো ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে আপনার লিভারের সমস্যা থাকলে সেটাও ঠিক হবে। তার পাশাপাশি যদি হজমের অন্য কোনো সমস্যাগুলো যেগুলো আলোচনা করলাম সেগুলো থাকে, সেগুলোও ঠিক হয়ে যাবে। একদম। আসলে আমাদের আমরা এই রোগগুলো যখন হয়, তখন এটা তো মানে কমন আমাদের কাছে যে গ্যাস, অ্যাসিড, অম্বল, বদহজম বা বুক জ্বালা, এগুলো কিন্তু আমাদের প্রতিদিনকার লাইফের একটা আমরা সঙ্গে নিয়ে চলি। তারপর বাইরে থেকে কিছু ওষুধপত্র কিনে সেটাকে কিছুক্ষণের জন্য একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। কিন্তু ডাক্তারবাবু সুন্দরভাবে অ্যানালিসিস করে দিলেন, এটার ফলেও কিন্তু আমাদের শরীরে কতটা ক্ষতি হতে পারে আমার মনে হয় ডাক্তারবাবু সেটা ব্যাখ্যা করে দিলেন। ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, ব্যথা, এই যে আমরা অনেক সময় ব্যথা শরীরে কোনোভাবে একটা তৈরি হলেই আমরা একটু বাইরে থেকে একটু পেন কিলার বা যাই হোক কিছু আমাদের ব্যথাটাকে কিল করার জন্য আমরা সঙ্গে সঙ্গে সেটা খেয়ে ফেলি। এটা কতটা ক্ষতিকর? দেখুন এই যে কি বলছে? হ্যাঁ, দেখুন এই যে আমাদের যখন অ্যাসিডটা বেড়ে যাচ্ছে পেটের মধ্যে, তখন অ্যাসিড রিফ্লেক্স হয় অনেক সময়, কি যে অ্যাসিডটা পেটের থেকে ওপর দিকে যাওয়ার চেষ্টা করে, উল্টো দিকে, ঠিক আছে। যখন দেখা যায় গলা জ্বলছে, বুক জ্বালা করছে, এগুলো হচ্ছে অ্যাসিড রিফ্লেক্স। তো এইটা তার মানে অ্যাসিডটা ওখানে বেড়ে গেছে, অতিরিক্ত মাত্রায় হয়ে গেছে, এবং যখন কেউ ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, তখন সেটা উপর দিক দিয়ে বেরিয়ে আসতে চায়। দেখবেন বিশেষ করে হয় যাদের অ্যাসিডের ধাত আছে, কোনো বিয়ে বাড়ি টাড়ি খেলে, নেমন্তন্ন বাড়ি খেলে, এই গলা দিয়ে যেন অ্যাসিড বেরিয়ে গেল। কারণ কি, বিয়ে বাড়িতে অনেকের টেন্ডেন্সি থাকে একটু বেশি করে খাই, একটু চেপে চেপে খাই, অনেক আইটেম হচ্ছে, অনেক রকমই, সব টেস্ট করতে গিয়ে দেখা যায় গলা অব্দি খেয়ে ফেলছে। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত কি হচ্ছে, যে যেই খাবারগুলো নেমন্তন্ন বাড়িতে হয় সেগুলোর রান্নাটা এত রিচ থাকে, সেখানে তেলের পরিমাণ এত বেশি থাকে যে আরো অ্যাসিডিক হয়ে যায় সেই খাবারগুলো, ঠিক আছে। আলটিমেটলি কিন্তু এই প্রবলেমটা দেখা দেয়। এবার যারা ধরুন ওষুধ খেয়ে বন্ধ করতে চাইছে, ওষুধটা কিন্তু সেই সময়ের জন্য নিউট্রালাইজ করলো, মানে অ্যাসিডটাকে কমিয়ে রাখলো, কিন্তু না অ্যাসিড যে তৈরি হওয়াটা শরীরের মধ্যে সেটা কমলো, বা এই যে পার্মানেন্টলি কোনো সলিউশন কিন্তু পেলো না। হয়তো দেখা গেল যে 12 ঘন্টার জন্য একটা বড়ি কাজ করলো, বা অলরেডি অ্যাসিড হয়ে গেছে, এবার কি করে, তো একটা এমন কিছু খেলো সেটাকে মানে অ্যাসিডের মধ্যে জল ঢেলে দেওয়ার মতো জিনিস, ঠিক আছে, মানে সাময়িক রিলিফ যাকে বলে, ইনস্ট্যান্ট একটা রিলিফ পেলো, কিন্তু সারলো না, জিনিসটা সেরে গেল না। আয়ুর্বেদে কিন্তু ট্রিটমেন্ট করলে আপনার যে সমস্যাটা, এই পেটের যে বিভিন্ন সমস্যাগুলো আমরা বলছি, সেগুলো সারবে। আর সেগুলো সারলে অটোমেটিক আপনার এই অ্যাসিড বাড়বে না,
গ্যাস হবে না, আর আপনার সারা জীবন ওষুধ খেয়েও থাকতে হবে না। একদম। আমরা একজন বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? থেকে সুকান্ত বলছিলাম, কোথা থেকে? দেউলিয়া। দেউলিয়া থেকে। বলুন কি সমস্যা? সমস্যা বলতে আমার একটা সমস্যা হয়, ওটাই জল পেটের কাছে একটু বিদ্যুৎ শব্দ, একটা আওয়াজ হয়। বুঝলাম না, আপনার কথাগুলো হাফ হাফ আসছে, আবার বলুন প্রথম থেকে। একটু হ্যালো? জোরে। হ্যাঁ, একটু জোরে বলুন। বলুন। এবার স্পষ্ট হচ্ছে স্যার? হ্যাঁ, বলছি আমার ওই জল পেটের কাছে একটু আওয়াজ টাইপের হয়, একটু গুজগুজে হয়, আর পেটটা যেন খিচে খিচে ওঠে, ওই জল পেটটা। গুড়গুড় করে ওঠে, তাই তো? গুড়গুড় করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কখন হয়? ওটা বিকাল টাইমে, একটু বিকালের একটু হবে, সন্ধ্যার একটু 4টে 4:30 দিকে। মানে সেই সময় কি আপনি কিছু খাওয়া দাওয়া করেন, না অনেকক্ষণ না খেয়ে থাকেন? না 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 না, আমি খাওয়া দাওয়া করলেও ওই জায়গাটা মানে ওরকমই হয়, আবার কিছুক্ষণ পরে আবার সেটা ঠিক হয়। না, আমি সেটা বলছি না। আবার তো মানে অনেকদিন হয়। মানে খাওয়া দাওয়া করলেও হয়, না করলেও হয়, তাই তো বলছেন? হ্যাঁ, করলেও হয় একটা। আচ্ছা, না করলেও হয়, খাওয়া দাওয়ার বিকেলে না খেলেও তাও হয়? হ্যাঁ, তাও হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি আপনি বলছি। শুনুন। এই যে গুড়গুড় করে ওঠা, তারপরে পেটে কামড়ে ওঠা, মোচড়ানো, এটা কিন্তু আমের লক্ষণ। যদি আমাদের শরীরে আম, যে কথাটা বলছিলাম সেই কথাটাই এখানে আবার ফিরে আসলো। যদি আমাদের কনস্টিপেশনের সমস্যা থাকে, অথবা পায়খানা পরিষ্কার ভাবে না হয়, যে আমার পটিটা একদম ক্লিয়ার হলো, ক্লিয়ার কথাটা, ঠিক আছে, তাহলে কিন্তু দেখা যাবে যে কোনো সময় হয়, সেই সময় অনেকক্ষণ না খেলে হতে পারে যে সেখানে অ্যাসিড বাড়ছে, অথবা আমি যেই খাবারটা খেলাম সেটা ভালো মতো হজম হলো না, তার থেকেও হতে পারে। কি হবে? ওটা গুড়গুড় করে, কারণ ওই জায়গাটায় তখন মোচড় দেয়, ঠিক আছে? কারণ মানে ঠিক জায়গাটা বলা হয় যে নাভির চারপাশে, ঠিক আছে, কারণ ওটা হচ্ছে আমাশা হয়। যেটা আমি আম বলছিলাম, শরীরের মধ্যে আম জমলে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, এটাও কিন্তু তাই। এটাই দেখবেন আপনি কিভাবে মানে বুঝবেন এটা। আপনি হয়তো পটিতে গেলেন, পটিটা ঠিক হয়ে গেল, লাস্টের দিকে দেখবেন থক করে একটু কফের মতো একটা কিছু, একটা দলা মতো পড়ে গেল। এটা হচ্ছে আম, খুব ডেঞ্জারাস। এটা আপনার শরীর পুরো খারাপ করে দেবে, রোগা করে দেবে, চেহারার মানে মধ্যে কোনো জৌলস থাকবে না, এনার্জি পাবেন না, কারণ শরীরের পুষ্টিগুলো কিন্তু লাগবে না, তখন শরীর থেকে বেরিয়ে যাবে। এবার এরকম হয়, ঠিক আছে? তো তাই জন্য এটাকে ফেলে রাখবেন। অথবা কি দেখবেন যে আপনি যখন পটিটা করছেন, পটিটা না স্লিপ কেটে চলে যাচ্ছে, তার মানে বুঝবেন মিউকাসটা বেড়ে গেছে। আমটাকে নর্মালি আপনি যদি ভাবেন, তাহলে মিউকাস হিসাবে ভাবুন, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু কমাতে হবে। কমাতে গেলে কিন্তু তার ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট করলে দেখবেন আস্তে আস্তে আপনার যে প্রবলেমটা গুড়গুড় করছে বা মোচড় দিচ্ছে, এটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। একদম। আমরা অবশ্য তার আগে একটু আমরা জানিয়ে দেবো যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনারা গ্রুপ অফ ডক্টরসদের বা এক্সপার্ট ডক্টরদের কোথায় কখন পেয়ে যাচ্ছেন। তার আগে আমি ফোনটা ধরে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, বলুন। কোথা থেকে হ্যাঁ, আমি বলছেন? মেদিনীপুরের বালিচক থেকে বলছিলাম। বলুন। কি সমস্যাটা বলুন। বলছি আমার না শুধু শুকনো কাশি হচ্ছে, আচ্ছা, কতদিন ধরে হচ্ছে? মানে 2 সপ্তাহ ধরে দেখছি, ফুসফুসে কাশি যেটা বলে। আচ্ছা, এর মধ্যে কি ঠান্ডা লেগেছিল কিছু? না, সেরকম কিছু হয়নি। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রবলেম আছে কোনো? না, আর কোনো প্রবলেম নেই। মাঝে মাঝে মাথা যন্ত্রণা হয়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার মাঝে মাঝেই হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন। ঠিক আছে, আপনি শুনতে এই যে থাকুন। খুশখুশি কাশি, এই জিনিসটা কি হয়, ড্রাই কাফ, বা এটা দুরকম হয়। একটা কি হয় যে সিজন চেঞ্জ হয়, তার জন্য হয়। আবার অনেকের অ্যালার্জি আছে, ঠিক আছে, অ্যালার্জি থেকেও কিন্তু এরকম কাশিগুলো হতে থাকে। এবার এটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, কি করবেন, দেখবেন যে ঘরোয়া ভাবেও কিন্তু এটাকে ম্যানেজ করা যায়। প্রথম কথা, আমাদের রান্নাঘরে কিন্তু অনেক রকম ঔষধ আছে, ঠিক আছে? আমাদের ভারতবর্ষতে যাদের সবার কিচেনে কিন্তু কিছু ঔষধ আছে, এগুলো কিন্তু আমরা ব্যবহার করলে খুব ভালো উপকার পেতে পারি। যেমন ধরুন, এতে আপনি হয় গোলমরিচ, অথবা লং, অথবা আদা, তিনটের মধ্যে যে কোনো একটাকে আপনি মুখে ফেলে রাখবেন, একটু চুষবেন, একটু ভেঙে নেবেন, কামড়ে দেবেন, এভাবে করে ওই যে রসটা যখন ওখানে লাগবে, দেখবেন আস্তে আস্তে খুসখুস ব্যাপারটা কিন্তু কমে যাচ্ছে। এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট একটু রিলিফ পাওয়ার জন্য বললাম। এবার তার সাথে রেগুলার কি করবেন, একটু ভেপার ইনহেল করবেন। ভেপার একদম নর্মাল জল, সেটা ফোটাবেন, ফুটিয়ে
পাত্রটা রাখবেন সামনে, এবার নাক দিয়ে মুখ দিয়ে ওই জলের বাষ্পটা যখন উঠছে, ধোঁয়াটা, সেটা কিন্তু গলায় যাতে পৌঁছয় সেভাবে চেষ্টা করবেন। এটা করলে দেখবেন ওই জায়গাটা কি হচ্ছে, ডাইলেটেড। আপনি তো গরম জল ডাইরেক্ট গলায় ঢেলে দিতে পারবেন না, কিন্তু ওই যে বাষ্পটা, ওটা যখনই গলায় লাগবে দেখবেন আপনার যে নালীগুলো, মানে মানে যে দিক দিয়ে আমাদের এয়ার যায়, মানে আমরা নিঃশ্বাস নিই, সেই নালীটা ডাইলেটেড হবে। সেটা যখনই ডাইলেটেড হবে দেখবেন আপনার নিঃশ্বাস নিতেও সুবিধা হবে এবং এই প্রবলেমগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এবং কোনো রকম যদি সেখানে তবে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রিটমেন্ট করাতে হবে। যদি দেখছেন এটা অল্প দিনের মধ্যে কমছে না, কয়েকটা দিনের মধ্যে, তাহলে একবার আমাদের কাছে আসবেন। ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে ইনফেকশন থাকলে সেটাও কিন্তু ঠিক হয়ে যায়। আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন যেটা আমরা বলি, ঠিক আছে? তো এগুলো যদি হয় তাহলে এই সমস্যাগুলোও, এরকম সিমটমও দেখা দেয়। তো প্রথমে ঘরোয়াভাবে ট্রাই করুন, যদি না হয় তখন কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। একদম। আসলে এই এই কিছু কিছু ছোট ছোট রোগও কিন্তু বড় আকার ধারণ করে, সেটা আগে থেকে একটু অ্যালার্ট হয়ে যাওয়াটা আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট। তখন ডাক্তারবাবুরা সেইভাবে কিন্তু আপনাদের একটা অ্যাডভাইস দিচ্ছেন, যে প্রপার অ্যাডভাইসটা ভীষণ ইম্পর্টেন্ট। তার সঙ্গে তো প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টটা তো থাকেই, কিন্তু এই ছোট রোগগুলি কিন্তু বড় আকার যাতে না তৈরি হয় তার জন্য কিন্তু আপনাদেরই নিজেকে অ্যালার্ট হতে হবে, নিজেকে সচেতন রাখতে হবে। অবশ্য আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন আমি একটু শিডিউলটা জানিয়ে দিচ্ছি। বনগাঁতেই পাচ্ছেন আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেখে পাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া বন্ধুরা পাচ্ছেন খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এছাড়া কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, যিনি কিন্তু আমাদের আজকের গেস্ট ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন 9 তারিখে বোলপুরে পাচ্ছেন। এছাড়া হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং ভুবনেশ্বরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। ওপেনিং হবে সেটা কিন্তু 15-3-25 আছে হবে আর কি, 15-3-25 ভুবনেশ্বরে হচ্ছে ওপেনিং, ডক্টর বি শর্মা সেখানে উপস্থিত থাকছেন। এছাড়া হলদিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, দুর্গাপুরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এছাড়া আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু গঙ্গাসাগর সেটা শিফট করেছে কাকদ্বীপে, সেখানে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, একটু হোল্ডে থাকুন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এছাড়া গৌহাটিতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং ডিব্রুগড়ও বন্ধুরা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এগুলো আপনাদের আমরা শিডিউলটা জানিয়ে দিলাম। এছাড়া আরো যে দুটি জায়গা সেটা আমি জানিয়ে দিচ্ছি। 4-4-25 পাচ্ছেন গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, সেখানে উপস্থিত থাকছেন। এছাড়া কিন্তু এপ্রিল মাসে, যেটা এই যে এপ্রিল মাসের 4 তারিখ, 7 তারিখ এবং আরেকটি 7 তারিখে, অর্থাৎ 4 তারিখে পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং 7 তারিখে 7-4-25 দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন সেখানে, এবং 4-4-25 পাচ্ছেন রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল সেখানে উপস্থিত থাকছেন। অর্থাৎ এপ্রিল মাসে আপনারা এই 3টে শিডিউল আপনাদের জানিয়ে দিলাম। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি ম্যাডাম মুর্শিদাবাদ থেকে বলছিলাম। বলুন, মুর্শিদাবাদ থেকে বলছেন, বলুন। হ্যাঁ ম্যাডাম, বলছি আমার বয়স হচ্ছে এখন 23 বছর, ঠিক আছে? এবার আমার কোটে একটা তিল ওঠে 5 বছর থেকে ইদানিং। এবার এই তিলটা আস্তে আস্তে বাড়তে থাকছে, বুঝতে পারলেন? মানে কোনো কালার চেঞ্জ হচ্ছে না, কোনো ব্যথা হচ্ছে না, জাস্ট তিলটা আস্তে আস্তে বাড়তে থাকছে। কোনো ট্রিটমেন্ট করেছেন এখনো পর্যন্ত? এর আগে কোনো ট্রিটমেন্ট করিনি এখনো পর্যন্ত। আচ্ছা, এটা অটোমেটিক মানে বাড়তে থাকছে। ডাক্তারবাবুকে দেখি কিছুদিন থেকে, তখন যে আজকে ফার্স্ট ফোন করছে অনলাইনে। আচ্ছা, শুনুন ডাক্তারবাবু বলছেন। আচ্ছা, এটা দেখুন, আপনি যেটা তিল ভাবছেন এটা হয়তো আচিল, ঠিক আছে? আস্তে আস্তে বড় হচ্ছে, তো এর ট্রিটমেন্ট আছে। আপনি একটা কাজ করুন, একবার আপনি বহরমপুর বললেন তো? হ্যাঁ। আপনি আমাদের বহরমপুরে প্রত্যেক মাসে 2 দিন করে চেম্বার হচ্ছে, আপনি ওখানে আপনি আমাদের যে হেল্পলাইন নাম্বারটা, ওখানে ফোন করুন, ফোন করে ওখানে গিয়ে দেখিয়ে নিন, ঠিক আছে? ডাক্তারবাবুরা ওখানে দেখে আপনাকে বলে দেবে কি ট্রিটমেন্ট করতে হবে, সেভাবে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এরপরে নেক্সট কবে আছে আপনি হেল্পলাইন নাম্বারটা ফোন করুন। আপনি হেল্পিং নাম্বার যেটা রয়েছে টিভি স্ক্রিনে দেখুন, 2টি নাম্বার রয়েছে, হেল্পলাইন
নাম্বারগুলো লেখা রয়েছে, হেল্পিং নাম্বার 9830235527 এবং আরেকটি নাম্বার 37। এই দুটি নাম্বারে একটু হেল্পিং নাম্বারের মাধ্যমে আপনি একটু কথা বলে নিন প্লিজ। কোথায় কখন ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন, আপনার বাড়ি থেকে কতটা কাছে না দূরে, সব কিছু আপনি জেনে নিতে পাচ্ছেন। আর এছাড়া যদি কোনো ট্রিটমেন্ট করে থাকেন সেটাও কিন্তু প্লিজ ক্যারি করবেন, নিয়ে আসবেন। প্রেসক্রিপশন বা রিপোর্ট, এই যেই জিনিসগুলো থাকে, টেস্ট রিপোর্টগুলো থাকে, সেগুলো আপনি নিয়ে আসবেন। এটা সবার উদ্দেশ্যেই বলা। ডাক্তারবাবু, আবার আমরা একটু আলোচনায় ফিরবো। তার আগে অবশ্যই আমি একটু জানিয়ে দিচ্ছি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা জানেন মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি কিন্তু বিভিন্ন ডক্টররা থাকছেন, এক্সপার্ট ডক্টররা থাকছেন। এছাড়া কলকাতার মধ্যে হাতিবাগানে আপনারা পেয়ে যাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, এছাড়া কিন্তু বেলুড়েও রয়েছেন ডাক্তারবাবুরা, চেম্বার রয়েছে, এছাড়া খিদিরপুরে পাচ্ছেন, এছাড়া দক্ষিণ 24 পরগনার আমতলাতে যেখানে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, সেটা কিন্তু থার্সডেতে প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে সেখানে ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন। এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, হাওড়াতেও আপনারা পাচ্ছেন চেম্বার, কিন্তু সেটা শিবপুর বাল্টিগুড়িতে। আমরা অবশ্যই আপনাদের এটা জানিয়ে দিলাম শিডিউলটা, আপনারা নোট করে রাখুন এবং দুটি ফোন নাম্বার রয়েছে, এই ফোনের মাধ্যমে একটু জেনে নিন বিশদভাবে। ডাক্তারবাবু, আবার আমরা একটু আলোচনায় ফিরবো, যেটা হলো আমাদের ব্যথা নিয়ে আলোচনা চলছে। আচ্ছা, যেটা হলো আমরা অনেক সময় দেখা যায় যে এই যে আর্থারাইটিস বা বাতের ব্যথা, আমরা কিভাবে বুঝবো? অনেক সময় তো এমনি যে কোনো কারণে আমাদের একটা ব্যথা উপশম করে ব্যথা আমরা পাই বা ব্যথা অনুভব করি, সেটার মধ্যে কি ডিফারেন্সটা কি? এই যে দেখুন, অনেক সময় আমরা দেখি যে আমাদের হাঁটুতে অল্প ব্যথা হলো, ঠিক আছে, তারপরে আবার কিছু করলাম না করলাম, দুদিন পরে আবার ঠিক হয়ে গেল, অথবা একটা পেন কিলার কেউ খেয়ে নিল, দেখা গেল আস্তে আস্তে আর ব্যথাটা নেই। এগুলো কিন্তু আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে আপনার হ্যাঁ, যদি আপনি কোথাও চোট পেয়ে থাকেন সেটা আলাদা কথা, তার ব্যথা পেয়েছেন তার জন্য ব্যথা করছে সেটা অন্য। কিন্তু ধরুন আপনি জানেন না, কিন্তু হঠাৎ ব্যথা করছে, একটু বেশি হেঁটে ফেললে ব্যথা হচ্ছে, ঠিক আছে, একটু বেশি সিঁড়ি দিয়ে উঠলে ব্যথা হচ্ছে, কিন্তু এটা সব সময় থাকছে না, হঠাৎ হঠাৎ যখন একটু বেশি করে ফেলছেন তখন, তার মানে বুঝবেন যে আপনাকে এটা ওয়ার্নিং দিচ্ছে যে আপনার ভেতরে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়া শুরু হয়েছে। এরকম সিচুয়েশন এলেই কিন্তু একবার নিজের মানসিক সান্ত্বনার জন্য কিন্তু ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন, আমাদের এখানে আসবেন, দেখে নেবেন। আমাদের এখানে এলে অ্যাটলিস্ট আপনি জানতে পারবেন ওই ব্যথাটা কি কোনো সিরিয়াস, যে ওটা কি আর্থারাইটিসের দিকে টান নিচ্ছে, না কি এমনি একটু হয়েছে আবার কমে গেল মাংসপেশির ব্যথা, এটা কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন না। ডাক্তারবাবুদের কাছে আসলেই কিন্তু সঠিক আপনি পরামর্শটা পাবেন যে ওটা কিসের ব্যথা। যদি ওটা আর্থারাইটিসের ব্যথা হয়, তাহলে আর্থারাইটিসের যে যে সিমটমগুলো, যে যে সমস্যাগুলো দেখা দেয়, সেগুলো কিন্তু আজকে না হলেও দুদিন পরে চলে আসবে। যেমন কি দেখা যাবে, তখন সিঁড়ি দিয়ে যখনই উঠবেন তখনই ব্যথা করবে, স্লোপ উঁচুতে যখনই উঠবেন তখন ব্যথা করবে, বসা থেকে উঠতে গেলে হয়তো ব্যথা করবে। দেখা যাবে অনেকক্ষণ রাতে শুয়ে আছেন, যেই নাবছেন ঘুম থেকে, যখন বিছানা থেকে নাবছেন তখন ব্যথা শুরু হলো, কিছুক্ষণ হাঁটার পর আবার ঠিক হলো, ঠিক আছে। জয়েন্টগুলো স্টিফ হবে, মানে ভাঁজ করতে গেলে অসুবিধা হবে, আবার বেশিক্ষণ ভাঁজ করে রাখলে খুলতে গেলে অসুবিধা হবে, মাটিতে বসতে গেলে মাটি থেকে উঠতে অসুবিধা হবে। এবং আরো যদি অ্যাডভান্স স্টেজ হয়, আরো যদি বাড়াবাড়ি স্টেজে হয়, তখন দেখবেন যে আপনার ওই জায়গাটা, হাঁটুর জায়গাটা ফুলে থাকবে, লাল হয়ে থাকবে, গরম হয়ে থাকবে, এগুলো, এবং ব্যথা সবসময় কন্টিনিউয়াস থাকবে। কিছুদিন পর আরো যখন খারাপ অবস্থা হয়ে যাবে, দেখবেন পাগুলো বেঁকে গেছে, হাঁটুর জায়গাগুলো, পাগুলো বেঁকে গেছে, এবং আপনি কিভাবে হাঁটবেন দেখবেন হাঁসের মতো করে হাঁটছেন, একবার এদিকে ঝুঁকছেন, আবার এদিকে ঝুঁকছেন, আবার এদিকে ঝুঁকছেন, হাঁস যেভাবে করে আসে, ঝুঁকে ঝুঁকে হাঁটে হাঁস। কোনোদিন হাঁসের হাঁটা খেয়াল করবেন, দেখবেন ও নর্মাল হাঁটে না, যেদিকে ভর দেয় সেদিকে শরীর বডিটা ঘুরে যায়, ওইভাবেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এবং পা দুটো কিন্তু মানে সেগুলো হাঁটুগুলো কিন্তু বেঁকে গিয়ে ওটাকে বলে ব্র্যাকেট ফিট, মানে ব্র্যাকেটের মতো দেখতে হয়ে যায় পা দুটো। খুব বাজে কন্ডিশনগুলো কিন্তু আমি বললাম, পরপর এইভাবে স্টেজ ওয়াইজ কিন্তু আস্তে আস্তে আপনার ক্ষয়ক্ষতিগুলো হতে থাকবে। তার জন্য অল্প ব্যথা হলেই আগে একবার এসে দেখিয়ে নেবেন। একদম, আমরা খুব সুন্দরভাবে ডাক্তারবাবু কিন্তু অ্যানালিসিস করে দিলেন। এরপরেও যদি আপনারা চুপ করে বসে থাকেন, এই যে ব্যথার যে কি কি সিমটমগুলো, কোনটা কোন রোগ হচ্ছে আপনার শরীরে, আর্থারাইটিস না আসল এমনি ব্যথা, না আপনার অনেক পুরনো সেই ব্যথা আবার জেগে উঠেছে, এইগুলো ডিফারেন্সটা সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করে দিলেন। অবশ্যই আমরা আবার আলোচনায় ফিরবো, আমরা একটু দেখে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন এবং এই ক্লিনিকে এসে এই যে ডক্টরদের পরামর্শ মতো তারা চলে তাদের মানে সুন্দর ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ সবল
সতেজ জীবন ফিরে পেয়ে তারা কতটা আনন্দিত, উচ্ছ্বসিত এবং নির্মল হাসি। আসুন আমরা সেই ক্লিপিংসগুলো একটু দেখে নিই, তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আবার ফিরে আসছি। স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। ভুগছিলাম। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, এলাকাতে ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? এলাকাতে ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে বন্ধ দিলেন। করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। আবার আমরা অবশ্যই ফিরে আসলাম আলোচনায়। আপনারা তো দেখলেন যে কত সুন্দরভাবে তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে তুলে ধরছেন। আসলে একটা সুন্দর জীবন যখন মানুষ পায়, সুস্থ সবল সতেজ জীবন, তখন তার মধ্যেও যেন একটা আনন্দের রেশ, সেটাই মনে বক্তব্যের মাধ্যমে আপনাদের কাছে তুলে দিচ্ছে এবং তুলে ধরছে। সত্যি তাই, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এইভাবেই কিন্তু তাদের কাজ এবং এইভাবেই তাদের পথ চলা এবং ভীষণভাবে তারা সাকসেসফুল। অবশ্যই আমরা আবার আলোচনায় ফিরবো। সঙ্গে সঙ্গে ফোন এসে গেছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি কটাই থেকে ইতাদা বলছি। আচ্ছা, কনটাই থেকে ইত্যাদি বলুন। ইত্যাদি বলুন, কি সমস্যা বলুন। আমার প্রেসার কোনোদিন কমছে না। আচ্ছা আচ্ছা, প্রেসারের ওষুধ তোমার খেতে প্রেসার শুনুন প্রেসারের ডাক্তারবাবু ওষুধ খেতে বলছেন। হয়? ওষুধ? হ্যাঁ আর তার সাথে কি কোলেস্ট্রল আছে? হ্যাঁ, কোলেস্ট্রলও আছে, থাইরয়েড আছে। আচ্ছা, আর চেহারা কেমন? ভারী চেহারা? ওই 50-এর ভেতরে। 50-এর ভেতর না? আপনার দেখে কি মনে হয় আপনি মোটা ছোট চেহারা না পাতলা? মোটামুটি আমার ওয়েট 50-এর ভেতরে। আমি হাইটও খুব বেশি আমার নয়, মোটামুটি আমার 50-এর ভেতরে ওয়েট। আচ্ছা, না অ্যাকচুয়ালি একটু বুঝে নেবেন, যাদের থাইরয়েড থাকে তাদের ওজনটা বাড়তে থাকে, ঠিক আছে? আপনার সেরকম কি ওজনটা বেড়েছে আগে থেকে? আগে বাড়াচ্ছিল, বর্তমান কমেছে। আচ্ছা, ওষুধ খেয়ে যাচ্ছেন থাইরয়েডের, তাই তো? আমি আজ প্রায় 3-4 মাস খাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোটামুটি ওয়েটটা কমেছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা এটা। আর আর কোনো টেস্ট করেছিলেন? লিভার টেস্ট বা কিছু করেছিলেন কখনো? হ্যাঁ, আমি যে আল্ট্রাসাউন্ড করেছিলাম। লিভারে কিছু সমস্যা আছে? লিভারের নয়, হালকা বললেন কি কিডনি সমস্যা বলে। কিডনির সমস্যা? আচ্ছা আচ্ছা, এবার শুনুন আপনি, আমি বলছি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, বলুন। হ্যাঁ, আপনি শুনতে আপনি থাকুন, শুনুন, টিভিতে আপনি আমি বলে টিভিতে, দিচ্ছি। আপনি টিভিতে শুনুন। আসলে একটু একটু করে সবকিছুই বললেন যে না এই সমস্যা চলছে। হ্যাঁ, দেখুন, প্রথমে ওনার হ্যাঁ, যেটা উনি সেটাই। কষ্ট পাচ্ছেন, যেটা বা চাইছেন পার্মানেন্টলি সলিউশন, সেটা হচ্ছে প্রেসার। খুব ভালো কথা। এই যে প্রেসারের ব্যাপারটা আগে আমি বলি, এই যে কোলেস্ট্রলটা কিন্তু আমাদের খাদ্য খাবারের থেকে সাধারণভাবে আসে, আর সবচেয়ে বেশি আসে কিসের থেকে? আমাদের তেল থেকে। কিছু কোলেস্ট্রল থাকে ভালো, কিছু থাকে খারাপ। কিছু কিছু জিনিস থেকে আমরা কোলেস্ট্রল যেটা পাই সেটা হচ্ছে ভালো,
কিন্তু তেল, আমরা যে তেলগুলো খাই কোনোটাই ভালো বলা যাবে না, ঠিক আছে? আর যেটা খুব ভালো তেল সেগুলো তো আমরা খাই না। যেমন ধরুন আমাদের খাওয়ার জন্য যদি আমরা অলিভ অয়েল খেতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু আমরা তো অলিভ অয়েল খাই না, ঠিক আছে? এবার যে তেলগুলো আমরা সাধারণত রান্না করে খাচ্ছি বা দোকানের খাবার যে কিনে ফাস্ট ফুড ওইসব কিনে খাচ্ছি, সেগুলোর তেলের কোয়ালিটিটা সবগুলোই খারাপ হয়, কোনোটা বেশি খারাপ কোনোটা কম খারাপ। এখান থেকে সৃষ্টি হয় ট্রাইগ্লিসারাইড আসে আমাদের শরীরে, মানে খারাপ কোলেস্ট্রল আপনি বলতে পারেন। এই যে খারাপ কোলেস্ট্রলটা আসছে শরীরের মধ্যে, এটা কি হয়, ব্লাডে চলে যায়। ব্লাডে গিয়ে আমাদের যে রক্তের নালীগুলো আছে, যেগুলো দিয়ে রক্ত পাস হয়, পাইপগুলো, এগুলোর গায়ে গিয়ে আঠার মতো আটকে থাকতে থাকে, এবং তাতে কি হয় যে আমাদের রক্ত যাওয়ার যে রাস্তাটা সরু হয়ে গেল। যখনই রাস্তাটা সরু হয় তখন কি হয়, রক্তের চাপ বেড়ে যায়। রক্তের চাপ বাড়তে বাড়তে তখন যখন আপনি প্রেসার মাপবেন, কি বলবেন, যে হাই প্রেসার হয়ে গেছে, হাই ব্লাড প্রেসার হয়ে গেছে, ঠিক আছে? এবার এই চাপটা কিন্তু আমাদের শরীরের অন্য অংশগুলোতেও পড়ে, যেমন যেখানে যেখানে যায় ব্লাডগুলো, তার মধ্যে হার্টেও কিন্তু এই চাপটা পড়ে বেশি। হার্টের কি হচ্ছে, যতটা ব্লাড দরকার তখন বেশি করে পাম্প করতে হয়, যেহেতু সরু রাস্তা দিয়ে যাচ্ছে, জোর কাটাতে হয় পাম্প ধাক্কা দেওয়ার জন্য, এটা একটা গেল। দ্বিতীয়ত আর একটা কি হয়, আমাদের কিডনি কি করে, ব্লাডটাকে ফিল্টার করে, তাহলে কিডনির ওপরেও চাপ পড়ছে। এটা মাথায় রাখুন, যাদের হাই প্রেসার বেশি দিন থাকবে তাদের কিন্তু কিডনি এফেক্ট করতে পারে। যদি হাই প্রেসার কন্ট্রোলে না রাখতে পারেন তাহলে কিডনি ড্যামেজ হওয়ার চান্সেস থাকে। এবং ইউএসজি করেছেন যে বললো একটু সমস্যা আছে, সেটা হয়তো এই হাই প্রেসার থেকেই হচ্ছে, ঠিক আছে? তাহলে কি আপনার হাই প্রেসারটাকে কন্ট্রোল করতে হবে। আপনি যদি যে ওষুধ খেয়েছেন সেটাকে স্যাটিসফাইড না থাকেন, তাহলে আপনি আমাদের কাছে আসুন। আমাদের কাছে আয়ুর্বেদিক পদ্ধতি আছে, যেটাই কিন্তু প্রেসারও কমানো যাবে, আপনার কিডনিকেও ভালো রাখা যাবে, এবং থাইরয়েড যেটা বললেন আপনার আগের থেকে এখন যদিও ওজনটা কমেছে বললেন, থাইরয়েডের যদি টেস্ট করে দেখা যায় থাইরয়েডের সমস্যা এখনো রয়েছে, তাহলে আপনার থাইরয়েডও ঠিক করা যাবে। আমাদের আয়ুর্বেদে করলে লাভ হবে আপনার, সবচেয়ে বড় কথা যে এটাই, এর কোনো সাইড এফেক্ট নেই, এবং যেহেতু গোড়া থেকে এটাকে সারিয়ে দেবে। আমাদের ওষুধ খেয়ে যখন সুস্থ হয়ে যাবেন তারপরে আর ওষুধ সারা জীবন খেতে হবে না। না হলে কিন্তু দেখা গেছে যাদের একবার এই ওষুধ খাওয়া শুরু করেছে সারা জীবন ধরে খেয়ে যাচ্ছে, না খেলেই কারো স্ট্রোক হয়ে যাচ্ছে, কারো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, এইসব হয়ে যাচ্ছে। তার থেকে বলবো আয়ুর্বেদেতে আসুন, সময় থাকতে থাকতে আসুন, যাতে আমরা হাতে সময়টা পাই আপনাকে সুস্থ করার। এবং ডাক্তারবাবুদের এখানে এসে ট্রিটমেন্ট নিলে এতটুকু বলতে পারি খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনি স্যাটিসফাইড হবেন। একদম। আমি অবশ্যই আবার আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। গুড ইভিনিং। হ্যাঁ হ্যাঁ, গুড ইভিনিং, বলুন। হ্যাঁ, বলছিলাম আমার কলেজ ট্রান্সফার করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আমার পায়ের মধ্যে ছোট দানা দানা কিছু র্যাশ প্রথমে বেরিয়েছে, ঠিক আছে? এবার সেটা কন্টিনিউ থাকার পর এটা চুলকাচ্ছে, একটা ফাঙ্গাস ইনফেকশনের মতন হয়ে গেছে, এটা কমছে না। দাঁত হয়েছে তাই তো? দাঁত নয়, এটা একটা ছোট দানার মতন প্রথমে বেরোচ্ছে, চুলকাচ্ছে, ঠিক আছে? ফাঙ্গাস ইনফেকশন চুলকানোর পরে ওটা না চামড়া উঠে না, জায়গাটা শুকাচ্ছে না। আচ্ছা, এটা কি আপনার একই জায়গায় হয়েছে নাকি বিভিন্ন জায়গায় হচ্ছে? পুরো পায়ে প্রথমে গোড়ালিতে ছিল, তারপরে পুরো পা ছড়িয়ে গেছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন। আচ্ছা, অনেকটা কি এই যে চামড়া চামড়া উঠছে ওখান থেকে? পুরো, হ্যাঁ, চামড়া উঠছে, চুলকাচ্ছে, বা জায়গাটা শুকানোর পর আঙ্গুলে হয়েছে, ওগুলো আঙ্গুলে মাথাতে অনেকক্ষণ প্রথম মাস শুকিয়ে যাচ্ছে। এটা দেখুন কতদিন ধরে হয়েছে এটা? এটা কতদিন ধরে হয়েছে? মিনিমাম বছরখানি হতে চললো, স্কিনের ডাক্তার দেখানো হয়েছে, কমছে, কিন্তু আমার আবার কন্টিনিউ সেটা দেখা দিচ্ছে। বুঝতে পেরেছি। ডাক্তার কিছু ডায়াগনোসিস করেছে? ডাক্তার হ্যাঁ অনেক মলম দিয়েছিল, খাওয়ার ওষুধ। না না, ডায়াগনোসিস করেছে, বলেছে কি হয়েছে? না, আর ডাক্তার বলেছে কি এটা সারবে কি সারবে না? বলেছে সময় লাগবে, কিন্তু আজকে ধরুন দেখুন ডাক্তারবাবু ইন দ্য সেন্স হচ্ছে বলে আপনার 1 থেকে 100 অব্দি একটা কোর্স থাকে, উনি 1, 2, 3 পার্ট করে দিচ্ছেন, কিন্তু সেটা কমছে না। আচ্ছা দেখুন, আপনি শুনতে থাকুন, আমি বলছি টিভিতে শুনুন। প্রথম কথা, এই যে আপনার যেটা হচ্ছে চামড়া উঠছে, যতক্ষণ না চোখের সামনে দেখা যাবে এটা বোঝা যাবে না কি হয়েছে। এবং আপনি ডাক্তারবাবু কি ডায়াগনোসিস করেছে সেটাও আপনি
বলতে পারছে না, কারণ বলছে এটা এক বছর হ্যাঁ, ধরে হ্যাঁ, এটা একই ট্রিটমেন্ট অবস্থা, করছে। ট্রিটমেন্ট চলছে। তবে বলবো এই যে চামড়া ওঠায়, যে আঙুলের মাথায় হওয়া চুলকোনো, এগুলো কিন্তু সোরিয়াসিসের একটা কিন্তু লক্ষণ। ঠিক আছে, দেখবেন চামড়া উঠবে খুশকির মতো, আবার চামড়াটা উঠলে ওখান থেকে ঘাড় মতো হতে পারে, কষ মতো থাকতে পারে অনেক সময়, এগুলো সোরিয়াসিসও হতে পারে কিন্তু। এবার কি হয়েছে প্র্যাকটিক্যালি ওটা জানতে হলে, সঠিকটা নির্ণয় করতে হলে আপনার কিন্তু একবার আসতে হবে আমাদের কাছে। আমাদের কাছে এলে ডাক্তারবাবুরা দেখেই বুঝে যাবে ওটা কিসের ইনফেকশন, কি হয়েছে অ্যাকচুয়ালি। মডার্ন মেডিসিনে বলা হয় যে সোরাইসিস যদি হয় তাহলে ওটা কোনোদিনই কমবে না, কারণ এটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ, মানে আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাই আপনার বিরুদ্ধে কাজ করছে। কিন্তু আয়ুর্বেদ বলে যদি রোগ ইমিউনিটিটা আমার এগেনস্টে কাজ করে, সেটাকে যদি আমি আবার রিভার্স করাতে পারি, অটোমেটিক সেই রোগটা সেরে যাবে, বাড়বে না, এবং এই রোগটার ট্রিটমেন্ট করলে অটোমেটিক সেই রোগটাও সেরে যাবে। তাই জন্য আয়ুর্বেদে তার পদ্ধতি আছে, শুধু ওষুধ নয়, এর পাশাপাশি কিন্তু আছে পঞ্চকর্মা থেরাপি। পঞ্চকর্মা থেরাপিটা যদি আমি খুব শর্টে বলি, এই কেন কাজ হবে এতে, কারণ হচ্ছে ওটা বডিকে ডিটক্সিফাই করে, মানে শরীর থেকে বর্জ্য পদার্থ বা বিষাক্ত পদার্থ যেটা শরীরে জমে থাকতে থাকতে রোগের সৃষ্টি করে, সেটাকে ক্লিন আউট করে, একদম বের করে দিয়ে শরীরকে শোধন করা হয়, পরিষ্কার করা হয়, এবং তার পাশাপাশি শরীরকে রিজুভিনেট করা হয়। রিজুভিনেট মানে নতুন করে তাকে কিন্তু আবার গড়া হয় শরীরকে। ঠিক আছে, যত ক্ষয়ক্ষতি আছে সেগুলোকে রিপেয়ার করে তাকে আবার ঠিক করে দেওয়া হয়। এই জিনিসটা কিন্তু একটা পঞ্চকর্মা থেরাপির দ্বারাই সম্ভব, পাওয়ারফুল এত। দেখবেন আমাদের ভারতবর্ষের লোকেরা আয়ুর্বেদকে বেশি গুরুত্ব দিতেন না এতদিন। ঠিক আছে, মডার্ন মেডিসিনকে সবসময় প্রায়োরিটি দিয়েছে। কেন? এক সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যায়। আর ভারতীয়দের মধ্যে অনেক মানুষের একটা মানুষ টেন্ডেন্সি ছিল বিদেশি জিনিসই মানে ভালো, বিদেশি জিনিস মানেই ভালো। কিন্তু ভারতবর্ষের মধ্যেই যে এত বড় একটা পাওয়ারফুল জিনিস রয়েছে যেটা বিদেশিরা বুঝেছে, তার বিদেশে আয়ুর্বেদের চর্চা বেশি, আয়ুর্বেদের মানে কি বলবো চিকিৎসা বেশি হয়। বড় বড় সেন্টার, বিশাল বড় বড় হসপিটাল সেন্টার থাকে, বিশাল বড় বড় ওখানে এক একটা কোম্পানি আছে যারা আয়ুর্বেদের মেডিসিন ওখানে বিক্রি করছে। কেন? তারা বুঝেছে যে সত্যিকারের মানুষ যদি সুস্থ হতে থাকে তাহলে আয়ুর্বেদের হাত ধরেই হতে পারবে। পার্মানেন্ট সলিউশন, পার্মানেন্ট কিওর। তার জন্যই বলবো আপনার যদি একটু টাইম করে আমাদের এখানে চলে আসুন, ডাক্তারবাবুদেরকে একবার দেখান কি হয়েছে ঠিক সেটা কিন্তু আপনি আসার পরেই জেনে যেতে পারবেন। আর তাতে যদি কোনো ছোটখাটো ব্যাপার হয় খুব তাড়াতাড়ি সেরে যাবে, যদি সোরিয়াসিস হয় তাহলে সময় লাগবে, কিন্তু আয়ুর্বেদের মাধ্যমে সেটাকে ঠিক করা সম্ভব। একদম একেবারে ন্যাচারাল ওয়েতে হবে, প্রাকৃতিক উপায়, প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ, কিন্তু এটা আপনাদের বারবার করে বলা। তখন এই যে ন্যাচারাল ওয়ে মানে কি একেবারে প্রকৃতির দান যেটা, সেটা নিয়েই কিন্তু এই ঔষধগুলো তৈরি হয় এবং সেইভাবে কিন্তু আপনাদের মধ্যে ইনটেক করা হয়। সেই আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ ম্যাডাম নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? ভট্টাচার্য কথা বলছি, ভাটপাড়া থেকে। আচ্ছা, ভাটপাড়া থেকে বলছেন, বলুন কি সমস্যা? বলছি আমার এই পাইলসের সমস্যা, বুঝলেন, আচ্ছা আমার ওই মলদ্বারটা বেরিয়ে পড়ে, আচ্ছা, আর ওখান থেকে রক্তক্ষরণ হয়, আর আমাশা ভাব আছে, রক্তের সাথে আমাশা ভাব আছে, এমনি আমাশা ভাবও আছে, আর হজম হয় না, পেট একদম গ্যাসে ভর্তি হয়ে আছে। আচ্ছা। আর পায়খানা কি শক্ত হয়? পায়খানা না, পায়খানা নরমই হয়। কিন্তু আপনি যেটা বলছেন যে একটা আমাশা আছে, সেটা কি আপনি কফের মতো কিছু পড়তে দেখেন? হ্যাঁ হ্যাঁ, কফের মতো বলতে ওই যে জল জল মতো, ঠকঠকের মতো। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। আর কিছু বলার আছে আপনার? আর রোগ সম্পর্কে আর কিছু জানবেন? আর হচ্ছে ওই রক্ত পড়ে পড়ে না, শরীর রক্ত শূন্য হয়ে গেছে, হিমোগ্লোবিন একদম কমে গেছে। এখন কত আছে? 5.6। 5.6। আচ্ছা, আপনি কি কাজকর্মের মধ্যে এখন আছেন না ঘরেই বসতে হচ্ছে? আমি এখন কাজকর্মের মধ্যে আছি, আমি সার্ভিস করি আর কি। আচ্ছা আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 35। 35? হ্যাঁ। গলা শুনে মনে হচ্ছে অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ইসে করুন, আপনি টিভিতে শুনতে শুনুন, থাকুন। ডাক্তারবাবু সব বলে দিচ্ছেন, আপনাকে দেখুন, পরামর্শ দিচ্ছেন। সবচেয়ে বড় কথা এই যে পাইলসের সমস্যা আপনার হয়েছে, খুব সাবধান। কেন বলছি? আপনার হচ্ছে ব্লিডিং পাইলস। ব্লিডিং হওয়াটা কিন্তু একটা ব্যাড সাইন।
ঠিক আছে? ব্লিডিং হওয়া মানে ওখানে একটা ঘায়ের সৃষ্টি হবে যদি এটাকে না কমানো যায়, এবং ঘায়ের থেকে বাড়াবাড়ি কিছু অসুখ বিসুখও কিন্তু হতে পারে। ঠিক আছে? আমরা যখন অনেক সময় দেখা যায় যে এই আলসার বলা হয়, ভেতরের ঘাগুলোকে আলসার বলা হয় যেগুলো, সেগুলো কিন্তু খারাপ দিকেও অনেক সময় টার্ন নেয়। ঘাবড়াবেন না। তার জন্য একটাই কথা বলবো যে রোগটাকে পুষেও রাখবেন না। আপনার অনেক দিনের সমস্যা যখন আছে এবং আপনার ব্লিডিংটা এতটাই হচ্ছে, তার মানে বারে বারে হচ্ছে, যার জন্য আপনার হিমোগ্লোবিন ফল করছে। প্রথম কথা, আমাদের এখানে এলে আমরা দেখে বুঝে যাব, এটা ডায়াগনোসিস করব কি হয়েছে। দেখুন, তিনটে থাকে জিনিস: পাইলস, ফিশার, ফিস্চুলা। ফিস্চুলাটা একটু অন্য ধরনের জিনিস, পাইলস আর ফিশার। ঠিক আছে? এখানে একটা হয় মানে ব্লিডিং হয়, এবং আরেকটায় আপনার কি হচ্ছে, আপনার ওই মানে ভেতর থেকে যেটা বেরিয়ে আসে বলছেন, ওই একটা হ্যাঁ মাংসের পিণ্ডের মতো একটা বেরিয়ে আসে, হ্যাঁ, ওটা হচ্ছে এক্সটার্নাল পাইলস বলা হয়। ঠিক আছে? তো এইগুলো জিনিস কিন্তু যদি ঠিক তাড়াতাড়ি না করে নেন তাহলে কিন্তু আপনার কষ্ট পেতে হবে। প্রথমে একটু বলি কিভাবে মেনটেন করবেন। যখনই আপনি পটিতে যাবেন, পটিটা ক্লিয়ার হওয়ার পর খুব ভালো করে আপনি যখন পরিষ্কার করলেন, তারপরে বসে এরকম সোজা হয়ে বসে আপনার যে মলদারটাকে আপনার শরীরের ওপর দিকে টানবেন। কিভাবে? নিঃশ্বাসটা ওপর দিকে টানতে টানতে। যখনই নিঃশ্বাসটা ওপর দিকে টানবেন, দেখবেন মলদারটা ভেতর দিকে ঢোকার চেষ্টা করবে। ঠিক আছে? তার মানে তখন ওই যে জিনিসটা, ওটা কিন্তু ভেতর দিকে যাবে। হলো, যদি খুব খারাপ অবস্থা থাকে তাহলে পুরোটা যাবে না, আর না হলে ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? এটা করবেন 5 বার 7 বার করে কিন্তু করবেন, মানে পরিষ্কার করে নেওয়ার পর। এটা আরেকটা কি করবেন, সবসময় ওই যে পায়খানাটা আপনার নরম হচ্ছে এটা মাথায় রাখবেন যাতে শক্ত না হয়। শক্ত হলে কিন্তু আরো বাড়াবাড়ি হবে ব্লিডিংটা। মানে জিনিসটা কত খারাপ হয়েছে আপনার, যে ব্লিডিং, পায়খানা নরম হওয়া সত্ত্বেও আপনার ব্লিডিং পড়ছে, তার মানে ওই জায়গাটা পুরো একদম মানে রাপচার হয়ে গেছে, একদম কি বলবো, ওই জায়গাটা থেতলে যাওয়ার মতো, থেতলে না, ঠিক ঘষে যাওয়ার মতো হয়ে গেছে। ঠিক আছে? এইটা মাথায় রাখবেন। এটাকে ইমিডিয়েট এসে দেখান। আপনি যেখান থেকে বলছেন তার কাছাকাছি আমাদের কোথায় সেন্টার আছে দেখুন, ইমিডিয়েট দেখান। দেখবেন অল্প দিনেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার তফাৎ আসছে, অল্প দিনেই কিন্তু ব্লাড পড়াটা বন্ধ হবে। তারপরে ট্রিটমেন্ট করতে করতে ওটা পার্মানেন্টলি সলিউশন হয়ে যাবে। একদম। আপনি মানে খুব তাড়াতাড়ি এখানে আসার চেষ্টা করুন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, এই আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু একটা সুস্থ জীবন পাবেন। যেই জায়গাটা ক্ষত বিক্ষত রয়েছে, কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে, খুব কষ্টদায়ক এগুলো, এই যে পাইলস, ফিস্চুলা বা ফিশার, ভীষণ কঠিন এগুলো। এই জায়গা থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আয়ুর্বেদ চিকিৎসাটা ভীষণ ইম্পর্টেন্ট আপনার ক্ষেত্রে, এখন যা বোঝা যাচ্ছে। মানে খুব ক্ষত বিক্ষত অবস্থায়, হিমোগ্লোবিনও নেমে গেছে, অনেকটাই আপনি একটা কষ্টে রয়েছেন, সেটা বোঝাই যাচ্ছে। আপনি যোগাযোগ করুন। ফোন নাম্বার দুটো আরেকবার আমি বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। আর একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি নদিয়া জেলা বেতপাডহরি থেকে বলছি। আমার নাম গায়ত্রী দত্ত। বলুন গার্গীদি, বলুন কি সমস্যা, বলুন। বলছি, আমার রাতের ঘুমটা কম হয়, আচ্ছা, আর মাথার যন্ত্রণা করে মাঝে মাঝে, আর খিদেটা মানে অল্প খেলেই পেট ভরে যায়, আবার ঘন্টা খানিক পর আবার খিদে লাগে। আমার খেতে খুব ভালো লাগে, আর আমি খুব সবুজ জিনিস খেতে ভালোবাসি। আচ্ছা, আপনার কি সুগার আছে? আমার সুগার সামান্য একটু আছে। আচ্ছা, আর আপনার যে মাথা ধরছে, আপনার পায়খানা কি পরিষ্কার হয় রেগুলার? কোনো কোনো সময় পরিষ্কার হয়, বা কোনো সময় একদিন পর একদিন হয়। আচ্ছা, আরেকটা কি বললেন, প্রথমে কি বললেন? একটা তো মাথা ধরা বললেন, একটা মাথার যন্ত্রণাটা হয়। হ্যাঁ, আরেকটা কিছু, মাঝে মাঝে একটা মাথার যন্ত্রণা বললেন, একটা খাবারের ব্যাপার বললেন, আরেকটা কি বললেন? আর একটা রাতে ঘুমটা কম হয়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, টিভিতে আমি বলছি। আপনি দেখুন, টিভিতে প্রথম কথা হচ্ছে, গার্গীদি বয়সটা একটু জিজ্ঞাসা করুন। গার্গীদি বয়স কত আমার আপনার? বয়স 63 বছর। 63 বছর। ঠিক আছে, এবার আপনি আপনি শুনতে টিভিতে থাকুন। শুনুন। দেখুন, প্রথম কথা হচ্ছে, যদি আমাদের পেট সাফ না থাকে, পরিষ্কার না থাকে, আমাদের বিভিন্ন সমস্যা কিন্তু আসতেই থাকবে। ঠিক আছে? সেখানে কিন্তু আপনার মাথায় যেটা হয়, আপনার চড়ে যায়, বলে না, গ্যাস উঠে যায় বলে অনেক সময় মাথায়। অ্যাকচুয়ালি কি হয়, গ্যাস যেটা, সেটা হচ্ছে মানে বায়ু তো অ্যাকচুয়ালি সেটা ঘুরতে থাকে, হালকা জিনিস, সেটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। যখন ওটা আপনার মাথার দিকে যায় তখন মনে হয় যেন
আপনার মাথাটা ব্যথা করছে, গ্যাসের থেকে কিন্তু মাথা ব্যথাও হয়। এছাড়াও কোনো নার্ভের প্রবলেম বা ব্রেনের কোনো সমস্যা থেকে না হয়, কিন্তু এটা কিন্তু যেহেতু আমরা বুঝতে পারছি যে আপনার পেটের একটা সমস্যা রয়ে গেছে, রেগুলার পটিটা ঠিক হয় না, যখন দেখবেন পটিটা ঠিক হচ্ছে না তখন মনে হবে ভার ভার লাগছে, আবার যখন পটিটা ঠিক হচ্ছে তখন দেখেন মনে হবে আজকে খিদে পাচ্ছে বেশি। এবং এই যে শাকসবজি গ্রিন খেতে ভালোবাসছেন, এটা খুব ভালো, খুব ভালো একটা, ঠিক আছে, সবসময় এরকম রাখবেন, ফল সবজি শাক এগুলো খাবেন। আর পায়খানাটা কিন্তু পরিষ্কার রাখতে হবে। যদি আপনার মনে হয় আপনি এতদিনে চেষ্টা করেও ঠিক করতে পারেননি, তাহলে 3টে সমস্যারই কিন্তু সমাধান আমাদের এখানে পাবেন। এটা আমি মুখে শুধু বলছি নয়, আপনারা টিভিতে তো দেখেনি আমাদের পুরনো পেশেন্টরা কি বলে, আপনি নিজে এলেও বুঝতে পারবেন। যখন আরো 5টা লোককে দেখতে পাবেন আশেপাশে এবং তারা আলোচনা করছে, আপনি শুনতে পাবেন যে আমার আগে এই হয়েছিল, এখন এতটা ভালো আছি। হ্যাঁ, কারো 2 দিন বেশি লাগবে সময়, কারো 2 দিন কম লাগবে, কারণ প্রত্যেক ব্যক্তি কিন্তু আলাদা এবং তার শরীরের গঠনটাও আলাদা, রোগের ধরনটাও আলাদা। একই রোগ এক একজনের এক একটা সিমটম দেখায়, একই রোগ কারো বেশি দাঁড়িয়ে গেছে, কারো নতুন রয়েছে, তার জন্য সময়টা একটু ভ্যারি করতে পারে, কিন্তু রেজাল্ট কিন্তু অলমোস্ট সবাইকেই আমরা দেখতে পাই যে তারা স্যাটিসফাইড হয়ে বাড়ি ফিরছে। একদম। আমি তার আগে একটু হোল্ডে থাকুন, আমি তার আগে একটু বলে দিচ্ছি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টরদের কোথায় কখন পেয়ে যাচ্ছেন। বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং আপনারা পাচ্ছেন খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। এছাড়া কিন্তু শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ভুবনেশ্বরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, সেখানে কিন্তু ওপেনিং হচ্ছে 15/3/25 হচ্ছে 15 তারিখে, এবং হলদিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন বন্ধুরা ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু গঙ্গাসাগর শিফট করেছে, যেটা হলো কাকদ্বীপে, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা থাকছেন উপস্থিত, সেটা কিন্তু 22/3/25। এছাড়া শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, আগরতলাতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এছাড়া গৌহাটিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, পুরুলিয়াতেও বন্ধুরা ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। আপনাদের এই শিডিউলটা জানিয়ে দিলাম। আরো যে এপ্রিল মাসে যেগুলো আপনারা পাচ্ছেন, সেখানে কিন্তু গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, সেখানে উপস্থিত থাকছে গঙ্গারামপুরে, সেখানে কিন্তু 4/4/25 পাচ্ছেন, অর্থাৎ এপ্রিলের 4 তারিখে পাচ্ছেন, এবং 7/4/25 দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং 7/4/25 সেইটাও কিন্তু আপনারা 4 তারিখে পাচ্ছেন রায়গঞ্জে, সেটাও কিন্তু সেখানে উপস্থিত থাকছেন ডক্টর এস ঘোষাল। আর আপনাদের একটু বলে দিচ্ছি যে এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, এবং হাওড়াতে পাচ্ছেন, শিবপুর বাল্টিগুড়িতে পাচ্ছেন বন্ধুরা, এবং কলকাতার মধ্যে যেটা হাতিবাগানে পাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিপুরও চেম্বার রয়েছে, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতে পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু সেখানে পাচ্ছেন আপনারা ডক্টর বি শর্মাকে দক্ষিণ 24 পরগনা আমতলাতে। ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি 9830235527, এবং আরেকটি নাম্বার 37। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা, বলুন। আমি বিহালা থেকে বলছি। বলুন। লালটু হাজরা। বলুন লালটু বাবু, কি সমস্যা বলুন। আমার বোনর সমস্যা যেটা হচ্ছে মুখের মধ্যে ব্রণ বেরিয়ে যাচ্ছে, এবং সেই ব্রণ কোনোভাবেই কমছে না, এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকছে। যদি একটু বলে দেন যে কিভাবে খাওয়া দাওয়া করবো বা কিভাবে কি করলে ব্রণটা দূর হবে। আচ্ছা, বয়স কত? 27। 27। এবং এই সময় ব্রণ হওয়াটা খুব চাপের ব্যাপার। ঠিকই বলেছেন। হ্যাঁ, সামনে বিয়ের ব্যাপার আছে। একদমই তাই। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছি, আপনার মাথায় কি খুশকি রয়েছে? মাথায় সেভাবে খুশকি নেই, অনেক আগে ছিল খুশকি। আচ্ছা, আপনার স্কিন কি অয়েলি খুব? হ্যাঁ, একটু আগে। আর আপনি মুখের যত্ন কিভাবে নিচ্ছেন একটু বলুন আমায়। মুখের যত্ন বলতে মুখে সেভাবে কিছুই ইউজ করি না, এমনি হালকা চান টান করার সময় যেরকম সাবান শ্যাম্পু মুখে লাগানো হয় সেটুকুই আর কি।
আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আপনার যে টিভিতে প্রবলেমটা, শুনুন আপনি। এই প্রবলেমটা একটা এমন প্রবলেম, হয়তো মানুষের এটা লাইফ থ্রেটেনিং কিছু না, মানে বাঁচা মরার কোনো ব্যাপার নেই, কিন্তু জিনিসটা দেখতে খুব খারাপ লাগে এবং কষ্টও দেয় অনেক সময়, যখন দেখা যাচ্ছে ওগুলো ইনফেকশন হয়ে যাচ্ছে, সেই সব সময় কিন্তু খুব পেইনও হয়, স্কিনটা পুরো ড্যামেজ হয়ে যায়। আপনার যেটা হচ্ছে এখন, এটা কি হয় অ্যাকচুয়ালি, সিবেশিয়াস গ্ল্যান্ড যেটা আছে সেটা হাইপার অ্যাক্টিভ হয়ে থাকে। এটা যারা টিনেজার তাদের মধ্যেই বেশি থাকে, কিন্তু অনেকের বেশি বয়স, একটু তার থেকে বেশি বয়সেও কিন্তু থাকে। আপনার সেটাই হয়েছে। প্রথম কথা হচ্ছে মুখটা ভালো করে পরিষ্কার করতে হবে। আমাদের লাইলিগেন্স আছে, তার প্রোডাক্ট আছে, আপনি হেল্পলাইন নাম্বারে কল করে নিন। পুরো একটা কিট রয়েছে যেটার মধ্যে পুরো সেট আছে। আপনার অ্যাকনে প্রোন স্কিন যাদের অ্যাকনে বেশি হয়, সেই স্কিনের জন্য কোন ফেস ওয়াশ, সেই ফেস ওয়াশটা ওখানে আছে। একটা টোনার আছে স্কিনের টাইটনেসটা ধরে রাখার জন্য, সেটা আছে। তার সাথে একটা ময়েশ্চারাইজার আছে। এই তিনটে একটা সেট হয় যাতে আপনার স্কিনটাকে সে যত্ন নিতে পারে। কারণ যতক্ষণ না পরিষ্কার করে মুখটা ধোবেন, কিন্তু আপনার স্কিনের মতো ফেস ওয়াশ দিয়ে অন্য দিলে হবে না। আপনার স্কিন অ্যাকনের জন্য যে ফেস ওয়াশ, সেই ফেস ওয়াশ দিয়ে হবে। তখন আপনার পোর্স গুলো নোংরা জমতে পারবে না, তেল জমতে পারবে না। আপনার অয়েল স্কিন তেল আরো বেশি, সেখানে বাইরে নোংরা বেশি জমে, সেটা জমলে আরো কিন্তু ব্রণ হওয়ার চান্সেস বাড়বে। এইটা মাথায় রেখে আপনি হেল্পলাইন নাম্বার একটা কল করুন, আমাদের অ্যাডভাইস অনুযায়ী সেই প্রোডাক্টগুলো লাগানো শুরু করুন, দেখবেন কমে যাবে। যদি দেখছেন এতেও পুরো কমপ্লিট হচ্ছে না, বুঝবেন যে প্রবলেমটা একটু বেশি বাড়াবাড়ি আছে, তাহলে দেরি করবেন না। আমাদের কিছু থেরাপি আছে, আমাদের লাইলিগেন্সেরই আমাদের একটা ডিভিশন এনবিপির, সেখানে কিছু থেরাপি আছে। ওই থেরাপিগুলো করলে দেখবেন ওগুলো পার্মানেন্টলি চলে গেছে, কালো স্পট আর নতুন করে আসবে না। কালো স্পট থাকলে সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। একদম। আসলে এনবিপিতে আপনারা সব রকম ট্রিটমেন্টই কিন্তু পাচ্ছেন, ছোট থেকে বড় রোগ সব রকম। আর তার সঙ্গে কিন্তু স্কিন এবং হেয়ার ট্রিটমেন্ট, অ্যাস্থেটিক যে ডিপার্টমেন্ট রয়েছেন বা ডিভিশন রয়েছে, সেখানে কিন্তু প্রপার সেই ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু একটা সৌন্দর্যের একটা অধিকারী হয়ে উঠবেন অবশ্যই। তার জন্য কিন্তু অবশ্যই দুটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, বুকিং নাম্বার রয়েছে এবং যোগাযোগ মাধ্যম রয়েছে, হেল্পিং নাম্বার রয়েছে। সেই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন এবং নোট করে রাখুন, এবং যার যেখানে কাছাকাছি হবে আপনারা চলে আসুন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, এনবিপির হাত ধরুন, নিশ্চয়ই সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। আজ এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।